একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি.এম. কাদের ও বিএনপির প্রভাবশালী নেতা আসাদুল হাবিব দুলু। দুই হেভিওয়েটের ভোটযুদ্ধে জমে উঠেছে এই নির্বাচনী এলাকা। তারিকুল ইসলামের তোলা ছবি নিয়ে রতন সরকারের রিপোর্ট। দুই পক্ষেই কর্মী সমর্থকদের এমন বাঁধ ভাঙা জোয়ার। মিছিল মিটিংয়ে স্লোগানে জয়ধ্বনি দুই প্রার্থীর। দুলুর ধানের শীষ আর কাদেরের লাঙল প্রতীকে ভোট প্রার্থনায় সঙ্গী হয়েছেন জোট সঙ্গী অন্যান্যরাও। ভোট তো এখানে আমরা দেব দুলু মন্ত্রী। আমাদের ভালো এখন কাজ করে ভালো আমাদের এলাকার লোক। জাতীয় পার্টি মহাজোটের সাথে সারা বাংলাদেশে আবারও আমরা ক্ষমতা আসবো একাদশ নির্বাচনে ইনশাআল্লাহ। এই দুই পক্ষের বাইরেও দর্শকের ভূমিকায় আরেকটি পক্ষ। ভোট নিয়ে ভাবনা যাদের অন্যরকম। কোন নেতা আসবে আমাদের জন্য, যে এই পানি নাই, আবাদ কিস্তির কি আসে নাই, এটা কি দেখবে? যে এমপি আসে সেই এমপি ভোট নিয়ে চলে যায়, কিন্তু আমরা ভালো এমপির নাগাল পাই না, ভালো এমপির চান্স পাই না। প্রতিদিন চলছে সভা সমাবেশ, পাল্টাপাল্টি অভিযোগ আর নানা প্রতিশ্রুতিতে ভোটযুদ্ধে সামিল হতে প্রস্তুত প্রার্থীরা। একটা পুরানো মামলা ছিল 28 জন এজাহারভুক্ত আসামি, আর সেই মামলায় 419 জনের নামে চার্জশিট দেওয়া হলো এবং সবগুলো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে সর্বত্রই, তাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং জনগণ এটাকে সংগঠিত করবে সর্বাত্মক শক্তি দিয়ে। নিজেদের যোগ্যতা অপরিহার্যতা তুলে ধরে ভোটারের দুয়ারে দুয়ারে এখন প্রার্থীরা। অনেক কথাই বলছেন তারা। কথার জাদুতে কে কতজনকে প্রলুব্ধ করতে পেরেছেন তা বোঝা যাবে 30 ডিসেম্বরের ভোটের পর। রতন সরকার, সময় সংবাদ, লালমনিরহাট। নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীর তানোরে আছেন রাকিবুল হাসান এবং মৌলভীবাজারে আছেন ইকরামুল কবির। প্রথমে চলে যাচ্ছি রাকিবের কাছে। ৭.৬৬ বর্গ কিলোমিটারের তানোর গোদাগাড়ি যে রাজশাহী ১ আসন, সেখানে কিন্তু আমরা দেখছি সকাল থেকে নির্বাচনের প্রচারণা চলছে এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি প্রার্থীরা কিন্তু আসলে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং যারা গ্রামবাসী আছেন, ভোটাররা রয়েছেন, তাদের কাছে যাচ্ছেন এবং তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন। আমরা এখন দেখছি যে আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, তিনি কিন্তু তানোরের মন্ডুমালা এলাকার দিকে কিন্তু তিনি আসলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং তার লিফলেট দিচ্ছেন। আসলে তিনি যে দাবিটি করছেন যে বিগত সময়ে যে সরকার তারা ছিল, সেই সরকার কৃষিতে ভর্তুকি দিয়েছে। আপনি জানেন যে আসলে তানোর গোদাগাড়ি যে অঞ্চলটি বরেন্দ্র অঞ্চল এবং সেখানে কৃষিক্ষেত্রে ভর্তুকি এবং এখানে কিন্তু শতভাগ মানুষের পেশাই কিন্তু হচ্ছে কৃষি এবং যার কারণে কিন্তু কৃষিতে ভর্তুকি এবং এখানে যে পানির যে সংকট, সেই পানির সংকটের যে সমাধান সেটি করে দেওয়ার কারণে কিন্তু জনগণ তার পক্ষে থাকবেন বলে তিনি দাবি করছেন। এছাড়া কিন্তু আমরা আশপাশে যারা ভোটাররা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। এই রাজশাহীর 2 আসনে যে তানোর গোদাগাড়িতে যে প্রায় 4.5 লাখ যে ভোটার, সেই 4.5 লাখ ভোটারের প্রত্যেক জনের কাছে যাবেন বলে তিনি নিশ্চিত করছেন। এছাড়াও কিন্তু এই আসনে আরও একজন প্রার্থী রয়েছেন বিএনপি এবং ঐক্য ফ্রন্টের যিনি প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক, তিনিও কিন্তু আছে কাকন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং তিনি যে জিনিসটি বলছেন যে বিগত সময়ে তারা যে সমস্ত উন্নয়ন করেছে সে সমস্ত উন্নয়ন দেখেই কিন্তু আসলে জনগণ তাদের দিকে আসবে। কিন্তু আমরা ওমর ফারুক চৌধুরী তার সঙ্গে কথা বলেছি, তিনি যেটি আমাদেরকে বলছেন যে আসলে তারা যে সমস্ত উন্নয়ন করেছে বা এই সরকার যে উন্নয়নগুলো করেছে সেই উন্নয়নগুলো আসলে অব্যাহত রাখার জন্য কিন্তু আবারও তারা জনগণের কাছে ভোট প্রার্থনা করছেন এবং জনগণ সে কারণে তাদেরকে ভোট দিবেন এবং 30 তারিখে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে বলে তারা দাবি করছেন। তো রাজশাহীর তানোর গোদাগাড়ি 1 আসন থেকে এই ছিল আমার কাছে নির্বাচনী প্রচারণার সর্বশেষ। চলে যাব সিলেটে সহকর্মী ইকরামুল কবিরের কাছে। ধন্যবাদ রকি। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার 3 আসনে। এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন, সদর উপজেলা এবং রাজনগর নিয়ে এই আসনের অবস্থান। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিয়ে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের তৈলক্ষ বিজয় গ্রামে এবং বলে রাখছি যে এই মৌলভীবাজার যে 3 আসন, এখানে মোট ভোটার 3,91,268 এবং এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের প্রতীক নিয়ে
নাসের রহমান, যিনি এই মৌলভীবাজার জেলার বিএনপির সভাপতি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই গ্রামে এসছেন উনি নির্বাচনী প্রচারণা চালানোর জন্য। এখানে নেতাকর্মীরা অপেক্ষা ছিলেন সকাল থেকে যে উনি আসবেন এখানে, এবং উনি এসে এখানে একটি উঠান বৈঠকে যোগদান করবেন। সকাল থেকেই সিলেট যে মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে উনি সভা করছেন। এরপরে কামালপুরের একটি সড়কের পাশেই একটি জনসভা আছেন, সেখানে যোগদান করবেন। একটু বলে রাখা প্রয়োজন যে সিলেট মৌলভীবাজার 3 আসনে সদর উপজেলা ছাড়াও রাজনগর উপজেলা রয়েছে, যেখানে একটি পৌরসভা 20টি ইউনিয়ন রয়েছে, এবং এই যে আসনটি রয়েছে এই আসনে 14টি চা বাগান রয়েছে। আপনারা জানেন যে মৌলভীবাজার একটি পর্যটন বান্ধব এলাকা, এখানে রিসোর্ট সহ অনেক চা বাগান রয়েছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে চলে আসেন বিভিন্ন পর্যটকরা, এবং এই পর্যটক বান্ধব একটি এলাকা করার জন্য এখানে যারা প্রার্থীরা আছেন প্রার্থীরা অক্লান্ত চেষ্টা করেন এখানে রাস্তাঘাট উন্নয়নের ব্যাপারে, এবং যারা ভোটার আছেন ভোটাররা চাচ্ছেন উন্নয়নের কথা যারা বলবেন এবং আগামী দিনে যারা উন্নয়নের সাথে থাকবেন এবং পর্যটক বান্ধব জেলা হিসাবে যারা এই এলাকাকে আরও উন্নতির দিকে নিয়ে যাবেন তাকেই ভোট দিবেন। এখানে আরেকজন রয়েছেন যে আওয়ামী লীগ প্রার্থী, মনোনীত প্রার্থী নেসার আহমদ, ইনিও নতুন প্রার্থী। এই যে যিনি রয়েছেন নাসের রহমান, ইনি আগেও একবার এই আসনেরই সংসদ সদস্য ছিলেন। সব কিছু মিলে বলা যায় একটি উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজার জেলার নির্বাচনী প্রচারণা চলছে। কোথাও কোনো ধরনের গোলযোগ কিংবা বিশৃঙ্খল পরিবেশের অভিযোগ আমরা এখানে এসে পাইনি, এবং এই অবস্থা চলতে থাকলে আগামী 30শে ডিসেম্বর একটি উৎসবমুখর পরিবেশে যেটা দীর্ঘদিন অপেক্ষা ছিলেন এখানকার ভোটাররা, সেই ভোটাররা আগামী 30শে ডিসেম্বর এখানে অধীর আগ্রহে অপেক্ষা আছে যে ভোট দেওয়ার জন্য, এবং তারাও চাচ্ছেন এখনকার মতন সেই দিনও পরিবেশ থাকবেন, আনন্দঘন পরিবেশ থাকবে। একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানকার ভোটাররাও সেই চেষ্টার সাথে একাত্মতা পোষণ করছেন, এবং 30শে ডিসেম্বর তারা ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। এই ছিল সিলেটের বিভাগের মৌলভীবাজার 3 আসনের নির্বাচনের প্রচারণার সর্বশেষ খবর। রব্বি, নির্বাচনী প্রচারণার খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির, এবং এর আগে রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাকিবুল হাসান। ভয়মুক্ত বাংলাদেশ, কার্যকর গণতন্ত্র, সবার জন্য উন্নয়ন, এই প্রতিপাদ্যে 11 জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। সকালে রাজধানীর হাতিরপুলে দলের প্রধান কার্যালয়ে ইশতেহার ঘোষণা করা হয়। এ সময় ঢাকা 12 আসনের প্রার্থী দলের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তোলেন। গতকাল আমরা দাঁড়িয়েছি, আমাদের কর্মীদের বলা হয়েছে এখানে মিছিল করা যাবে না। আমি উপস্থিত হওয়ার পরে আবার তারা সেটা কিছুটা নিরস্ত হয়েছেন। তারপরে তারা এর আগের দিন গত পরশু দিন আমরা নিজেরা মিছিল করেছি, সেখানে একদল লাঠিসোঁটা নিয়ে হামলা করে বসলো। আমাদের পোস্টার খুলে ফেলে স্তূপাকৃতভাবে রাখা হচ্ছে, ফেস্টুন লাগাতে দেওয়া হচ্ছে না, কর্মীদের রাতের বেলা মোটরসাইকেল দিয়ে ধাওয়া দেওয়া হচ্ছে, অভিযোগ দিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এই অভিযোগের কোনো সুরাহা নেই। এবং নির্বাচন কমিশনকে আমরা বাস্তবত এই একটা সবার জন্য সমান সুযোগ তৈরির জন্য ন্যূনতম কোনো কার্যকর উদ্যোগ নিতে দেখছি না। 10 বছরে জামালপুরে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে যোগাযোগ খাতে। ইসলামপুর উপজেলায় 205 কোটি 40 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে 2টি সেতু। ব্রিজ দুটি জামালপুরের সঙ্গে শেরপুর জেলা এবং ইসলামপুর থেকে বকশীগঞ্জ উপজেলায় যাতায়াতের নতুন দ্বার উন্মোচন করেছে। এতে ইসলামপুর উপজেলার অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হয়েছে। আগে বুঝতে ছিল, এখন মনে হচ্ছে ব্রিজ হয়েছে, আঙ্গরে যাওয়া সুবিধা হয়েছে। এই মেন রুট হওয়াতে আমরা সব লোকজন দেখেন যে ওই 2-3 ঘন্টা রাস্তা 10 মিনিটে আইসা পৌঁছিত আছে। ব্রিজ হওয়াতে আমাদের অনেকটা সুবিধা, যে আমরা যে ফসলাদি পাই সেটা অতি তাড়াতাড়ি বাজারে শহরে নিয়ে বিক্রি করতে পারি। আমাদের এলাকায় মনে করেন প্রত্যেকটি গাড়ি প্রত্যেকটি ব্যাপারী খেতে আসে, এরা সেখানে আমাদের মাল বিক্রি হয়। বৃষ্টি হওয়ার পর থেকে আমাদের এই পূর্ব অঞ্চলের মানুষ, খেতে খামার, কৃষক, শ্রমিক সকলেই তাদের কৃষিকাজে পণ্য যে কোনো সময় উপজেলা সদর এবং জেলা সদরে পৌঁছাতে সহজ হয়। মাসব্যাপী পরিচ্ছন্নতার পর রঙিন ফুলের সমারোহের সঙ্গে কারিগরদের রং তুলির আঁচড় বিজয় দিবস উদযাপনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানাতে নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
সাভার থেকে মুজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী সকল বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে প্রস্তুত পুরো জাতি। বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে পরিচ্ছন্নতা শেষে সবুজ বৃক্ষ বেষ্টিত শহীদ বেদি ও সৌধ মিনার ঘষা মাজার কাজ শেষ হয়েছে ইতোমধ্যে। মূল ফটক হতে বেদি পর্যন্ত লাল ইটের হেরিং বন্ডে সাদা রং ও তুলির আঁচড়ে তৈরি হয়েছে শুভ্রতা ও পবিত্রতা মেশানো এক পরিবেশ। সৌধের সামনে ফুলের বাগানগুলোতে হলুদ ফুলের সাথে লাল সবুজের রঙের আভায় বিজয় উৎসব উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বাগান মালিকরা। ফুলের চারা লাগাই, সাজাই, বিজয় দিবসের জন্য আমরা এই সময় বেশি বেশি কাজ করি। পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা করতেছি প্রায় 1 মাস ধরে। জাতীয় স্মৃতিসৌধে 16 ডিসেম্বর উপলক্ষে আমরা সুন্দরতা রং তুলির কাজ করিতেছি। সাভার গণপূর্ত বিভাগের কর্মকর্তা জানান, বিজয় দিবস উদযাপন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন শেষে 16 ডিসেম্বর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দেশ বিদেশি কূটনৈতিক ব্যক্তিবর্গের শ্রদ্ধা নিবেদন শেষে উন্মুক্ত করে দেয়া হবে স্মৃতিসৌধের মূল ফটক। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্নতা, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন কাজ এবং ফুল দিয়ে সাজানোর কাজ সম্পন্ন করা হয়েছে। লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। 1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জাতির জনক শেখ মুজিবুর রহমান সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের শিলান্যাস করেন। 108 একর ভূমির উপর সৌধ স্তম্ভ, একটি হেলিপ্যাড ও সবুজ বৃক্ষ বেষ্টিত প্রাঙ্গণ সহ অন্যান্য স্থাপনার নির্মাণ কাজ শেষ হয় 1982 সালে। সময় সংবাদ, সাভার। দেখছেন দুপুরের সময়। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। শীতের শুরুতেই চুয়াডাঙ্গায় খেজুরের রস দিয়ে গুড় ও পাটালি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও গাছিরা। কম খরচে মেশিন ছাড়াই গুড় এবং পাটালি তৈরি করে লাভবান হচ্ছেন তারা। আধুনিকতার ছোঁয়া লাগলে সময় আরও কম লাগতো বলে মনে করেন সংশ্লিষ্টরা। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। খেজুরের রস থেকে গুড় ও পাটালি তৈরিতে বিখ্যাত চুয়াডাঙ্গা। জেলার সদর আলমডাঙ্গা, দামুরহুদা ও জীবননগরের প্রায় প্রতিটি গ্রামের জমির আইল ঘেঁষে রয়েছে অসংখ্য খেজুর গাছ। বিকেলে এসব গাছের খেজুরের রস সংগ্রহের জন্য মাটির তৈরি হাঁড়ি ঝুলিয়ে রাখেন গাছিরা। পরদিন ভোরে রস বোঝাই হাঁড়ি গাছ থেকে নামিয়ে আগুনের তাপে তৈরি করা হয় গুড় ও পাটালি। গাছিরা জানান, 1 হাঁড়ি রস থেকে 1 কেজি গুড় তৈরি হয়, আর প্রতি কেজি গুড় ও পাটালি বিক্রি হয় 110 থেকে 130 টাকায়। 75টা গাছ আছে, যদি বর্ষা না হয় চৈত মাস পর্যন্ত কাটি খাবো। নিম্ন আমি 40-50 হাজার টাকার গুড় আর পাটালি বিক্রি করি। গুড় বা পাটালি কিনতে আসছি চুয়াডাঙ্গা বেলগাছের মাঠে। এখানকার গুড় খুব সুস্বাদু। এসব গুড় দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে চীন, অস্ট্রেলিয়া সহ নানা দেশে। গুড়ের মান ঠিক রাখতে তাই আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি। দেশে এখনো যাচ্ছে, আরও ব্যাপকভাবে উন্নত মানের করে পাঠানোর ব্যবস্থা আমরা চুয়াডাঙ্গা চেম্বারের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি। এদিকে ভেজালমুক্ত খেজুরের গুড় তৈরিতে গাছিদের নিয়মিত পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। বাংলাদেশের সবচেয়ে বড় গুড়ের যে হাট, সেটা আমাদের চুয়াডাঙ্গাতে বসে এবং এটা চুয়াডাঙ্গা সহজগঞ্জে বসে, যেখানে একদিনে 1 কোটি টাকারও বেশি লেনদেন কিন্তু সেখানে হয়। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে কোনো রকমের ভেজাল মিশ্রণ না করেই তারা যেন গুড়টা উৎপাদন করে। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার প্রায় 3 লাখ খেজুর গাছ আছে, যা থেকে চলতি মৌসুমে 3000 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।